স্যার, আপনি কি আমাকে ডেকেছেন? জি, আপনাকে ডাকছি। কি ব্যাপার? এটা তো আমার স্ত্রী। আমার স্ত্রী 10 বছর পর আমারই অফিসে, তা আবার সিকিউরিটি গার্ডের কাপড় পরে। কিন্তু তার মুখে মারের দাগ কেন? সারা শরীরের আঘাতের চিহ্ন। বিষয়টা কি? তার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে। আমি তো জানি সে তো ভালো আছে। বিষয়টা কি আমার শুনতে হবে। হ্যাঁ, আপনাকে আমি ডেকেছি। জি স্যার, বলুন আপনি আমাকে কেন ডেকেছেন? আপনাকে ডাকছি এই জন্য যে আপনি আমাদের অফিসে গতকালকে ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু আপনার সিভিটা আমি পাই নাই। আপনার সিভিটা দয়া করে আমাকে দিন। স্যার, আমি তো আমার সিভিটা রাজু স্যারকে দিয়ে দিয়েছি। ও আচ্ছা, আপনি রাজু সাহেবের কাছে আপনার সিভি দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি তাকে কল দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। রাজু সাহেব, ওই যে কালকে একটা মেয়ে ইন্টারভিউ দিয়েছে না সিকিউরিটি গার্ডের, ওই মেয়ের ফাইলটা কোথায় আছে? ও, ড্রয়ার ভিতরে রাখছেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার সিভিটা আমি দেখলাম। আপনি তো হাই এডুকেশন একজন পার্সন, বাট আপনার কোয়ালিফিকেশনও তো ভালো, কিন্তু আপনি সিকিউরিটি গার্ডের চাকরি কেন করবেন? হ্যাঁ স্যার, আপনি ঠিকই দেখেছেন। আমি একজন হাই এডুকেশন পারসন, আর আমার শিক্ষাগত যোগ্যতাও অনেক ভালো। কিন্তু আজকে আমার এই জবটা করার পিছনে অনেক কারণ আছে। আমার ভাগ্য আমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে, আর তার জন্য একমাত্র আমিই দায়ী। জানেন স্যার, এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নেই। আমি অনেক বড় বড় সমস্যায় পড়েছি। আমার মা ছাড়া আমার পাশে কেউ থাকেনি। সবশেষে আমার মাই আমার কাছে সব। স্যার, ইদানিং আমার মা অনেক অসুস্থ। আমার মায়ের অসুস্থতার জন্য বাধ্য হয়েই আমার এই জবটা নিতে হচ্ছে। কারণ আমি যদি এখন জব না করি, যদি আমার মায়ের চিকিৎসা করতে না পারি, তাহলে কে করবে বলেন স্যার? কারণ আমার মার যেরকম আমি ছাড়া কেউ নেই, তেমনি আমারও আমার মা ছাড়া এই দুনিয়াতে কেউ নেই। আসলে স্যার, আমি কোনো কাজকেই ছোট মনে করি না। আর আমি মনে করি এটাও আমার কাছে অনেক কিছু। এই যে আমি সিকিউরিটি গার্ডের পোশাক পরে আছি, আমার ভিতরে যদি ওরকম কোনো অহংকার থাকতো, তাহলে কিন্তু আমি কখনোই পড়তাম না। আমার কথা হচ্ছে, আমার জব করতে হবে। তাই যে কোনো জব হোক, সেটা ছোট হোক বড় হোক, সেটা আমার দেখার দরকার নেই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে স্যার, ডক্টর বলেছে আমার মায়ের অপারেশন করতে। কিন্তু কিভাবে করব বলেন? আমি যদি এই জবটা না করি, যদি টাকা না পাই, তাহলে তো আমার মায়ের অপারেশন করতে পারবো না। তাছাড়া আমি তো একটা মেয়ে মানুষ, আমি কিভাবে এত খরচ বহন করব বলেন স্যার? আমি যদি ছেলে হতাম, তাহলে না হয় যে কোনো একটা কাজ করতে পারতাম। এখন তো আমি মেয়ে, চাইলেও সব কাজ করতে পারি না। তাই বাধ্য হয়ে আপনার অফিসে সিকিউরিটি গার্ডের চাকরিটার জন্য এসেছি। স্যার, প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আপনি যদি এই চাকরিটা আমাকে না দেন, তাহলে আমার মাকে নিয়ে আমার রাস্তায় বসতে হবে, ভিক্ষা করে চলতে হবে। স্যার, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমাকে এই চাকরিটা দেন। আপনি এই চাকরিটা দিলে আমার মায়ের আর কোনো কষ্ট থাকবে না। আমি আমার মায়ের সব ওষুধ খরচ চালাতে পারবো, আমার মায়ের অপারেশন করাতে পারবো। স্যার, প্লিজ আপনি আমাকে এই চাকরিটা দেন। আরে আরে আরে, আপনি এগুলো কি বলেন? আপনার তো চাকরিটা তো হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, আপনি আগামীকাল থেকে আপনি জয়েন করেন। ওকে স্যার, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসেন। এই দাঁড়ান, আপনাকে একটা কথা বলতে চাই আমি। জি স্যার, বলেন। আসলে আপনার সারা শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি, এটা কেন? আসলে স্যার, তেমন কিছু না। এসব কথা
এখন না বলি? না না, আমি তো সেটা আপনাকে আগে বললাম। আপনি যদি কোনো কিছু মনে না করেন তাহলে আমাকে বলতে পারেন যে আপনার শরীরে এত আঘাতের চিহ্ন কেন। ঠিক আছে স্যার, আপনি যেহেতু এত করে বলতেছেন, আমি আর আপনার কাছে লুকাবো না। আসলে স্যার, আমি না এসব কথা কাউকে বলি না। কারণ যদি আমি এসব মানুষকে বলি তাহলে মানুষ আমাকেই খারাপ বলবে। জানেন স্যার, আমার মা আমাকে গ্রামে বিয়ে দিয়েছিল তার পছন্দে। কিন্তু যার কাছে আমাকে বিয়ে দিয়েছিল সেই ছেলেটাকে আমার একদমই পছন্দ ছিল না। কারণ আমি একজনকে অনেক ভালোবাসতাম। তারপর আমার মা জোরপূর্বক সেই ছেলেটার সাথে আমাকে বিয়ে দেয়। আমি আমার মায়ের উপরে নাও করতে পারিনি। কিন্তু বিয়ে দিলে কি হবে স্যার? যার সাথে মনের মিল নেই তার সাথে কিভাবে সংসার করব বলেন? তারপরও আমি অনেক চেষ্টা করেছিলাম যেন আমি সংসার করতে পারি। কিন্তু স্যার, আমার ওনাকে ভালোই লাগতো না। ওনার কাছে আমার কেমন যেন অস্বস্তি লাগতো, বিরক্ত লাগতো। তাই আমি বাধ্য হয়ে যার সাথে রিলেশন করতাম তার সাথে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পর সব কিছু ঠিকই ছিল, আমাদের দিনকাল ভালোই চলছিল। কিন্তু হুট করে কী যে হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো, অনেক মারধর করতো। আমি কিছু বলতেও পারতাম না, কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম। অনেক ভালোবেসে আমি সব কিছু ছেড়ে তার কাছে চলে এসেছি। কিন্তু সে দিনের পর দিন আমার উপর অনেক নির্যাতন করতো। আমি মানতে পারতাম না এগুলো। এই যে আপনি জিজ্ঞাসা করলেন না আমার শরীরে এত আঘাতের চিহ্ন কেন, এই প্রত্যেকটা আঘাত তার করা। এবং কি আমার পুরো শরীরটা সেই মানুষটা ক্ষত বিক্ষত করে ফেলেছে 3 মাসে। জানেন স্যার, আমি যে মানুষটাকে এত ভালোবেসে আমার হাজব্যান্ডকে ছেড়ে চলে এসেছি, সেই মানুষটা প্রতিনিয়ত আমার সামনে অন্য মেয়েদেরকে নিয়ে ঘুরে তাদের সাথে সময় কাটায়। এবং কি আমাকে অন্য রুমে পাঠিয়ে দিয়ে ও অন্য মেয়েদের সাথে সময় কাটায়। আমি যদি কিছু বলতাম তখনই আমার উপর অত্যাচার শুরু হয়ে যেত। আমাকে মারধর করতো আর কথায় কথায় বলতো চলে যাওয়ার জন্য। আমাকে নাকি তার ভালো লাগে না। কিন্তু স্যার, আমি সবসময় কান্না করতাম আর একটা আফসোস করতাম, আমার মা যে ছেলেটার সাথে আমাকে বিয়ে দিয়েছিল সেই ছেলেটা না আমাকে অনেক ভালোবাসতো, অনেক যত্ন করতো। কিন্তু আমি আমি তার ভালোবাসার কোনো গুরুত্ব দেইনি। আমি তাকে ছেড়ে, তাকে এভাবে ঠকিয়ে যার হাত ধরলাম সে আমার সাথে এত বড় একটা বেইমানি করলো, আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল। আমি কোন মুখে গিয়ে সেই মানুষটার সামনে আর দাঁড়াবো? তাই আমি আর কিছু বলতে পারিনি, চুপচাপ এই নির্যাতন সহ্য করে গেছি। যখন আর সহ্য করতে পারলাম না স্যার, তখন আমি বাধ্য হয়েই আমার মায়ের কাছে চলে আসি। আমার মা সব কিছু ভুলে আমাকে আবার জায়গা দেয়। কিন্তু স্যার বিশ্বাস করেন, আমি প্রতিনিয়ত প্রতি সেকেন্ড আমার সেই মানুষটার কথা মনে হয়, যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, এত গুরুত্ব দিত। আমি সেই মানুষটার সাথে বেইমানি করে আরেকটা মানুষের হাত ধরলাম। আমি সেই মানুষটার মনে এত বড় একটা আঘাত দিলাম, যে মানুষটা আমার জন্য পুরো দুনিয়া ছাড়তে রাজি ছিল, যে মানুষটার কাছে আমি অনেক দামি ছিলাম। অথচ আমি সেটা বুঝতে পারিনি। আমি সেটা বুঝতে না পেরে অনেক বড় ভুল করে ফেলছি। আমার মনে হয় তার অভিশাপে হয়তো আমি সুখী হতে পারিনি, আর কখনো হতেও পারবো না। কারণ আমি ওই মানুষটাকে ঠকিয়েছি, ওই মানুষটার জীবনটা আমি নষ্ট করে দিছি। তাই আল্লাহ আমার জীবনটা নষ্ট করে দিছে। আসলে আপনি ঠিক কথাই বলছেন। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না, যেমনটা আপনার সাথে হয়েছে। আপনি একবার ভাবুন তো, যে মানুষটা আপনাকে ভালোবাসতো পাগলের মতো, ওই মানুষটাকে রেখে আপনি আপনার বিয়ের আগে যে ছেলের সাথে অ্যাফেয়ার ছিল ওই ছেলের হাত ধরে আপনি চলে গেছেন, যে ছেলেটা আপনাকে ভালোবাসতো ওকে রেখে। তাহলে আপনি একটা মানুষের জীবনটা নষ্ট করে দিয়েছিলেন। আপনি একটা মানুষের পুরো লাইফটা নষ্ট করে দিয়েছেন। আল্লাহ কি আপনাকে ছাড় দিবে? আল্লাহ কখনো আপনাকে ছাড় দিবে না। আপনি যেভাবে একটা মানুষকে জীবন নষ্ট করছেন, আল্লাহ তার চেয়ে দ্বিগুণভাবে আপনার জীবনটা নষ্ট করেছে। আপনি যার হাত ধরে পালিয়ে গিয়েছেন
ওই ছেলেটা না আসলে আপনাকে ভালোবাসতো না। ওই ছেলেটা যদি আপনাকে সত্যিই ভালোবাসতো তাহলে আপনার বিয়ের পরেও না ওই ছেলেটা এই ভালোবাসার প্রবণতা আপনাকে দেখাতো না, আপনাকে পালাই নিয়ে যাওয়ার প্রবণতা আপনাকে দেখাতো না, আপনাকে ওই সংসারের স্বপ্ন আপনাকে দেখাতো না। কারণ যে মানুষগুলো ভালোবাসে না ওই মানুষগুলাই চায় তার প্রিয় মানুষটা ভালো থাকুক। আর ওই ছেলেটা আপনাকে ভালোবাসে নাই বলে ওই ছেলেটা এটা চেয়েছে যে আপনি দুঃখে কষ্টে আপনার পুরো লাইফটা নষ্ট হয়ে যাক। আর হ্যাঁ, আপনি কি বললেন আপনার সারা শরীরে আঘাতের চিহ্ন, ওই ছেলেটা আপনাকে মারধর করেছে। স্যার, আপনি এভাবে কথা বলছেন কেন? আর আপনার কণ্ঠটা আমার কেন জানি খুব চেনা মনে হচ্ছে। আচ্ছা স্যার, আপনি অফিসের ভেতরে মাস্ক পরে আছেন কেন? আপনি যদি কিছু মনে না করেন, আপনি একটু মাস্কটা খুলবেন? কি বললেন যে অফিসের ভিতরে মাস্ক পরে আছি কেন? আসলে আমি যদি আমার মাস্কটা খুলি না তাহলে আপনি এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। আর আমি যদি মাস্ক খুলি তাহলে আমাকে দেখার পরে আপনার চোখটা রীতিমতো কপালে উঠে যাবে। কেন জানেন? কেন জানেন? সেটা আর আপনার জানতে হবে না। আজকে আপনার সামনে যে মানুষটা বসে আছে, যে এই চেয়ারটাই, এই মানুষটাকে যদি একবার দেখেন না আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন যে এই চেয়ারটাই কোন মানুষটা বসে আছে আজকে। আপনি কি আমাকে দেখতে চান? তাহলে দেখুন আমাকে। বাবু, তুমি? হ্যাঁ আমি। কেন আমাকে দেখে অবাক হচ্ছ? আর হ্যাঁ, অবাক হওয়ার তো কথাই, কারণ সে গ্রামের সেই ছেলেটা আজকে এত বড় কোম্পানির বসের চেয়ারে বসে আছে। তাহলে তো অবাক হতেই হবে। অবাক হতে হবে না? যে মানুষটাকে তুমি ছেড়ে চলে গিয়েছিলে অন্য একটা ছেলের হাত ধরে, যে মানুষটাকে তুমি রেখে চলে গিয়েছিলে, যে মানুষটার কথা একবার না ভেবে চলে গিয়েছিলে, আমি সেই মানুষ, আমি সেই বাবু, আমি সেই বাবু। আর আজকে তুমি আমার অফিসে সিকিউরিটি গার্ডের চাকরির জন্য আছো। আমার ভাবতেই না অবাক হচ্ছি। আমি ভাবতে অবাক হচ্ছি যে তোমার মতো মেয়ে আজকে আমার অফিসে সিকিউরিটি গার্ড। হ্যাঁ, আর সারা শরীরের আঘাতের চিহ্ন। একটু সুখের জন্য যে মানুষটাকে রেখে চলে গিয়েছিলে, যেখানে সুখ খুঁজতে গিয়েছিলে, আর সেখান থেকে তুমি কষ্ট নিয়ে আমার অফিসে হাজির হলে। আল্লাহর কি নীলা খেলা! দিন শেষে সে আমার অফিসে তোমার আসতে হলো, সে আমার সামনে তোমার আসতে হলো, সে আমার কোম্পানিতে তোমার সিকিউরিটি গার্ডের চাকরি নিতে হলো। তাহলে একটা জিনিস ভাবো, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কখনো ছেড়ে দেয় না। তুমি কত বড় অন্যায় করেছিলে সেদিন, কত বড় অপরাধ করেছিলে সেদিন, একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো তুমি সেদিন কি করেছিলে। আসলে কোনো বাবা মা তার সন্তানের ক্ষতি চায় না, সন্তানের অমঙ্গল চায় না। তোমার বাবা মা আমার সাথে বিয়ে দিয়েছিল তোমাকে, আর তুমি তোমার বাবা মার কথা রাখার জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে শুধুমাত্র ব্যবহার করার জন্য। আর তুমি আমাকে শুধু ব্যবহারটাই করছো, আমাকে তুমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলে। ছি, একটা গ্রামের ছেলে কি মানুষ হতে পারে না? একটা গ্রামের ছেলে কি ভালো পজিশনে আসতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই ভালো কিছু করতে পারে। আর তুমি নিজেকে মডার্ন মেয়ে ভেবেছিলে, এতটাই মডার্ন হয়ে গিয়েছিলে যে কোনটা ভালো কোনটা খারাপ তুমি ভুলে গিয়েছিলে। তুমি কোনটা ভালো আর কোনটা খারাপ এটা ভুলে যাওয়ার পরেই তুমি ভালো জিনিসটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে নোংরা খাবারটা তুমি খেয়েছিলে। ছি, আমি সেদিনকে ভেবেছিলাম যে মানুষটা আমাকে রেখে চলে গেল, ওই মানুষটাকে দিয়ে আর কখনো সংসার হবে না। আমি আর আমার সংসারে কখনো তোমাকে ব্যাক করতে চাই নাই, কখনো তোমাকে আনতেও চাই নাই। কেন জানো? কারণ প্রতিটা নারী তার ভালো মন্দ বোঝে, বিয়ের পরে মূল্যবান তার স্বামী, প্রতিটা নারীর। আর সেই স্বামীকে তুমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলে। আর কি করছো তুমি? হ্যাঁ, তোমাকে কি বলবো, তোমাকে বলার ভাষা তো আমার শেষ। যখন তোমার এই মুখখানা আমি দেখেছি, তোমার সারা শরীরে যে আঘাতের চিহ্নগুলো দেখেছি, তখন আর আমার বুঝতে আর বাকি রইল না যে তুমি কতটা সুখে আছো, কতটা ভালো আছো। এই এই মেয়ে, তোমাদের মতো মেয়েরা না কতটা বোকা
সে আর তোমাকে দেখলে বোঝা যাচ্ছে। কারণ কোনো মেয়েকে যদি বিয়ের পরে অন্য ছেলে ভালোবাসে তাহলে সেটা দেহের জন্য ভালোবাসে, সংসার করে সুখে শান্তিতে কাটানোর জন্য ভালোবাসে না। তোমাকে ওই ছেলে শুধু তোমার দেহের জন্যই তোমাকে আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। তোমাকে কখনো ওই ছেলে ভালোবাসে নাই। যদি ভালোবাসতো তাহলে আমার সংসার থেকে তোমাকে সে নিয়ে যাইতে পারতো না। তোমার সুখের জন্য হলেও তোমাকে দোয়া করতো, তোমার জন্য দোয়া করতো যে তুমি ভালো থাকো। তোমাকে আর কি বলবো, তোমাকে বলার ভাষা আমার কিছু নাই। বাবু, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি। আমি তোমাকে ছেড়ে আমার ভালোবাসার মানুষটার কাছে চলে গিয়েছিলাম। আমি এটা বুঝতে পারিনি যে তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত গুরুত্ব দাও। আমি যদি এটা বুঝতাম তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। তুমি প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দাও। আমাকে তুমি আবার তোমার লাইফে ফিরিয়ে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর এরকম কোনো ভুল করব না। আমি তোমার কথা মতো চলবো। তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই চলবো। প্লিজ আমাকে আরেকটা বার সুযোগ দাও। তুমি যে অন্যায় করছো না, এ অন্যায় কখনো ক্ষমা হয় না। এই আমি কি তোমাকে কি বিন্দুমাত্র ভালোবাসা কমতে রেখেছিলাম? এই আমি তোমাকে কি ভালোবাসতাম না? আমি আমার জীবনের ছাড়াও তোমাকে বেশি ভালোবাসতাম। আমি আমার জীবনের ছাড়াও তোমাকে বেশি ভালোবাসতাম। আমি কোনো অংশে তোমাকে বিন্দুমাত্র ভালোবাসা আমি কমতে দিই নাই। আর সেই মানুষটাকে রেখে তুমি চলে গিয়েছিলে। একবার কখনো ভেবে রেখেছিলে যে আমি আমি কি করব, আমার উপায়টা কি হবে? কখনো তুমি ভেবে দেখো নাই। আর তুমি এখন বলছো তোমার ভুল হয়েছে, তোমাকে মাফ করে দিব। আসলে এই ভুলে কখনো আমি মাফ করতে পারবো না। আমি কখনো মাফ করতে পারবো না। যে মেয়েটি একটা ছেলের ভালোবাসাকে নিয়ে খেলা করতে পারে, তার পুরো লাইফটাকে ধ্বংস করে দিতে পারে, তাকে কখনো ক্ষমা করা যায় না। প্লিজ আপনি এখন আসতে পারেন।